ঘটনায় যে একটু আগে বলছিলাম যে যে পড়লাম প্রথমে সেটার পরে আমার মন খারাপ হচ্ছে। মানে গল্পটা বা এই ঘটনাটা পড়তে গিয়ে আমার মনে হচ্ছে যে যিনি লিখছেন তিনি নিশ্চয়ই তার জীবনে ঘটে যাওয়া বা তিনি কারণ থেকে শুনেছেন এটা নিশ্চয়ই সম্মিলিত না। এবং যে ঘটনাটি পাঠিয়েছেন তার নামটিও বলে দিচ্ছি, চন্দন মজুমদার, বড় বয়রা সেন্ট্রাল রোড, খুলনা। ওকে, আমি ঘটনাটি পড়ি। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। যে প্রিয় রাসেল ভাই, নমস্কার, আশা করি ভালো আছেন। আমি চন্দন মজুমদার, বড় বয়রা, খুলনা থেকে লিখছি। আমি সেই পর্ব থেকে শুনে আসছি। হাতে করা 4-5টি পর্ব ছাড়া সবগুলোই আমার শোনায় এবং সেগুলোর রেকর্ডেড ফাইলও আমি যত্ন করে রেখে দিয়েছি, যার শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিনগুলোতে আমার মনের পূরণ করে। কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। আজ আমি যে ঘটনাটি লিখতে যাচ্ছি সেটা আমার এক ঘনিষ্ঠ বন্ধুর বাবার জীবনে ঘটে যাওয়া ঘটনা। আনুমানিক 1989-90 সালের দিকের ঘটনা। দ্বিতীয়বার আমার বন্ধু এই ঘটনাটি আমার বাবার কাছে জিজ্ঞাসা করলে তিনি রহস্যজনক ভাবে প্রসঙ্গটি এড়িয়ে যান। আচ্ছা, তার বাবার কাছে জিজ্ঞেস করে তিনি রহস্যজনক ভাবে প্রসঙ্গটি এড়িয়ে যান। জানি না কি সে কারণ। আমার বন্ধুর ভাষায় বলছি, আমার বাবার বড়শি দিয়ে মাছ শিকার করার খুব নেশা ছিল। প্রতি শুক্রবার আসলেই আমার বাবা টিকেটে মাছ ধরতে যেতেন। একবার তিনি মাছ ধরার জন্য তার বন্ধুকে নিয়ে খুলনার 7 নম্বর ঘাট সংলগ্ন একটি এলাকায় বহু পুরাতন একটি দিঘিতে যান। দিঘির ঘাটের সিঁড়িগুলো ছিল জরাচ্ছিন্ন এবং দিঘিটির চারপাশ ছিল অনেক ঝোপঝাড়ে পরিপূর্ণ। সঙ্গত কারণে এই জায়গাটির নির্দিষ্ট নাম উল্লেখ করতে পারছি না। বন্ধুদের মধ্যে একজন ছিলেন ইঞ্জিনিয়ার, একজন কোনো একটা হাই স্কুলের সহকারী, টিকিটে মাছ ধরতে গেলে সাধারণত অনেক দূর থেকে মাছ ধরা শুরু হয়। পুকুরের চারপাশে টং তৈরি করা হয়, যার উপরে বসেরা মাছ ধরেন। এমনি এক পরিবেশে পুকুরের চারপাশে সবাই বসে আছেন মাছ ধরার জন্য। যে বাড়িতে বেশি নয় সেগুলো দিয়ে তারা ছিপ ফেলে মাছ ধরতে বসে গেলেন। সারাদিন কেটে গেল, অথচ একটিও মাছ তারা পেলেন না। প্রায় সন্ধ্যা যখন নেমে এলো তখন হঠাৎ ওই বড়শিদের ভেতরে একজনের বড়শিতে অনেক মাছটিকে দুর্বল করার জন্য সে সুতোয় ঢিল দিল। মাছটি সুতোয় ঢিল পেয়ে দিঘিটির অনেকখানি জায়গা নিয়ে ঘুরতে লাগলো। সব বর্ষেলটা আনন্দে সাথে এগিয়ে গেল। এই বুঝি অন্তত একজনের কথা। মাছটি দুর্বল হলোই না, বরং আরো বেশি শক্তিশালী হয়ে ঘুরতে লাগলো। 4-5 জন বর্ষেল মিলেও পুলিশটাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। বর্ষেলদের চিৎকারের চেঁচামেচি আশেপাশে কিছু লোকজন ছুটে এলো। তাদের মধ্যে দুজন অতি উৎসুক লোক পানিতে নেমে গেলেন এবং ডুব দিয়ে তারা হরিণের শুরু করে অগ্রসর করেন। হঠাৎ সে দুজনের মধ্যে একজন উপরে উঠে এলেন এবং বললেন, আমি আর যেতে পারবো না। সবার অনুরোধে তিনি আবারও পানিতে নেমে গেলেন। কিছুক্ষণ পর বড়শির সুতোটা কেটে দিয়ে দুজনেই উপরে উঠে এলেন। উপরে উঠতেই সবাই নিরাশ এবং বিমর্ষ ভাবে সুতো কেটে যাওয়ার কারণ জিজ্ঞাসা করতে লাগলো। কিন্তু তাদের দুজনের কেউই কোনো কথা বলতে রাজি হলেন না। অনেক জোরাজুরির পর একজন মুখ খুললেন এবং বললেন, সুতোটি অনুসরণ করে তারা সিঁড়িঘাটের তল পর্যন্ত গিয়ে দেখলেন যে তার আশ্চর্যজনক এবং বিস্ময়কর। দেখলেন খুব পুরনো মন্দিরের মতো একটা চূড়ার গায়ে অনেক অপাকৃতি, যার ভেতর থেকে একটি মানুষ অনায়াসে প্রবেশ করতে পারে। ওরা প্রবেশ করার পর দেখলো একজন অতি বৃদ্ধ মুনি ঋষি ধরনের লোক সেখানে বসে আছেন। তার মাথার সাদা চুলের অনেক বড় জটা এবং মুখের দাড়িগুলো অনেক সাদা এবং লম্বা। তার চারপাশ দিয়ে অনেকগুলো বড় বড় মাছ ঘুরছে এবং তার মধ্যে সুতোর সাথে লাগানো বড়শি গেলা একটি বড় আকৃতির মাছও আছে। বৃদ্ধটি আমাদের দুজনকে বললেন, আমি অনেক বছর ধরে এদেরকে নিয়ে আছি, তোরা ওর সুতোটা কেটে দে আর ওকে ছেড়ে দে। তোরা যে কি দেখেছিস তা উপরে গিয়ে কাউকে বলবি না, বললে তোদের বিপদ হবে। এই কথাটা শেষ হতে না হতেই ডুবুরি ওই লোকটি কিছুক্ষণের মুখ থেকে রক্ত তিনি মারা গেলেন। আর যিনি মুখ খুলেনি উনি প্রাণে বেঁচে যান, তবে আজও বেঁচে আছেন কিনা জানি না। এই ছিল আমার ঘটনা। প্রচার করার বড় ময়রা, সেন্ট্রাল রোড, খুলনা। অলরাইট, এই ছিল ঘটনা এবং আমরা সেই ঘটনা আপনাদেরকে শুনিয়েও দিলাম। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতি না, আমরা ঘটনাতে যাব। আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, আমরা তার ঘটনাটি আগে শুনে আসবো এবং তারপরে একে একে অন্যদের শুনবো।
তো আমাদের সাথে থাকুন। And আমি পরিচয় করে দিচ্ছি আমার সাথে এই মুহূর্তে যিনি আছেন, এর আগে একবার এসেছিলেন এবং একটা ঘটনা বলেছিলেন। সেই ঘটনাটা এরকম টাইপের ছিল যে কোনো একটা, আচ্ছা আপনি আপনার ঘটনাটা বলুন, আগে শুধু একটু নামটা বলুন প্লিজ। ধন্যবাদ রাসেল ভাই। হাই লিসেনার, আমি তুষার। আমাদের টিম টিএনটি, তুষার, নাজমুল, টলেন, বোথ ইজ টিম টিএনটি। আমরা বিভিন্ন জায়গায় হন্টেড প্লেসে করি। তো গত এপিসোডে আমরা যেমনটা বলছিলাম যে আমরা একটা হন্টেড প্লেসে যাই এবং সেইখানে থেকে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আমাদের সাথে ঘটে এবং আসার সময় আমরা একটা পুটলির সাথে নিয়ে আসি, যেটাতে ছিল হচ্ছে একটা ছোট্ট বাচ্চা আকৃতির পুতুল। তার সাথে ছিল কিছু কাগজ যেখানে আরবি করে উল্টা করে আয়াত লেখা ছিল এবং কিছু চুল ছিল। তো এটা নিয়ে আমরা ঢাকায় ফিরি এবং আপনাদের সাথে গত যে এপিসোডে আসছিলাম সেখানে আমরা আমাদের মূল ঘটনা শেয়ার করছিলাম। তো তারই সূত্র ধরে আমাদের এক বন্ধু স্বপ্নে একটা ছেলেকে, একটা ছোট বাচ্চা ছেলেকে বারবারই দেখতেছিল এরকম যে সে নাজমুল, আমাদের সেই ফ্রেন্ডের নাম আপনাদের হয়তো মনে থাকার কথা, যে সেই ফ্রেন্ড স্বপ্নে দেখছিল এরকম যে সে একটা জঙ্গলে হারাই যাওয়ার পর একটা বাচ্চা তাকে ডেকে বলতেছে যে তুমি কি পথ হারাই ফেলছো কিনা, তুমি কি আমাকে চেনো, আমাকে কি চিনতে পারতেছো, আমার নাম রাকিব, আমাকে যেখান থেকে নিয়ে আসছো তুমি সেখানে ফিরে আসো। এরকম একটা ঘটনা দিয়ে আপনাদেরকে গত সপ্তাহে আপনাদের একটা ঘটনা জানাইছিলাম। এবং তার সাথে সাথে এটা বলছিলাম যে সেই ঘটনা স্থলে আমরা আবার যাব এবং সেখানে দেখব যে আসলেই সত্যি রাকিব নামের কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। তো তারই ধারাবাহিকতায় আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ঢাকাতে বসেই আমরা যে পুটলিটা নিয়ে আসছিলাম সেই পুটলিটা যেই কাগজ ছিল সেই কাগজে তো অনেক আয়াত ছিল, আরবি আয়াত, উল্টো করে লেখা আরবি আয়াত, যেখানে জের জবর পেশ কিছুই ছিল না। তো এক হুজুরের কাছে আমরা যাই, সেখানে যাওয়ার পর আমরা বলি যে এইখান থেকে আপনি কোনো অর্থ বা কিছু আমাদেরকে এর অর্থ বের করে দিতে পারেন কিনা। তো ধানমন্ডির একটা হুজুরের কাছে যাই, তো তিনি আমাদেরকে বলেন যে এইখানে কি কি লেখা আছে তেমন বিস্তারিত কিছু বোঝা যাচ্ছে না, তবে কয়েকটা নাম এখানে স্পষ্ট না, একটু একটু বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে রাকাবা, এই একটা নাম, আর দুইটা নাম, যেটা হচ্ছে রেবেকা বানু, আর একটা নাম হচ্ছে আনসার আলী। এবং বোঝা যাচ্ছে যে কুফরি টাইপ বা ব্ল্যাক ম্যাজিক টাইপ কোনো একটা ঘটনার সূত্র ধরেই এইটা আয়াতটা লেখা আছে। তোকে ফাইন, আমরা সেই সূত্র ধরেই আমরা ভাবি আচ্ছা ঠিক আছে, মনে হয় তাহলে এই স্বপ্নের সাথে সংযুক্ত এই আয়াত বা এই ঘটনাগুলো নামগুলো আমরা হয়তো সেই জায়গায় আবার খুলনার মংলা থানায় অবস্থিত একটি বিশেষ গ্রাম, সেই গ্রামে গেলে হয়তো আবার এর সূত্র খুঁজে পাবো। তো আমরা গত সপ্তাহে সেই জায়গায় আবার যাই এবং খুঁজে বের করার চেষ্টা করি যে আসলে রাকিব নামের কেউ আছে কিনা। তো আসলে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা রাকিব নামের একজনকে খুঁজে পাই, যার বাবার নাম হচ্ছে আমাদের এই ধানমন্ডিতে যে হুজুর বলছিলেন সেই কাগজ দেখে যে আনসার আলী। আমরা খুঁজে পাই যে আনসার আলী তার বাবা এবং তার মায়ের নাম হচ্ছে রেবেকা বানু। আমরা প্রথমেই যাওয়ার পর আমরা টোটাল ঘটনাটা খুলে বলি তার বাবা মাকে যে আমরা এরকম আসছিলাম, আসার পর আপনাদের কাছ থেকে এই জিনিসটা পাই, আপনাদের এলাকা থেকে। আমরা ঢাকায় যাই, ঢাকায় যাওয়ার পর আমাদের ফ্রেন্ড স্বপ্নে আপনার ছেলেকে দেখছিল, হয়তো আপনার ছেলেই ছিল, তার নাম রাকিব ছিল। তো আমরা আবার ফিরে আসি, তো এইরকম ঘটনা। তো এখন রাকিবের কি অবস্থা? তো তার বাবা মা জানায় যে 2.5-3 মাস ধরে রাকিব খুব অসুস্থ অবস্থায় আছে, সে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, মাঝে মাঝে রক্ত বমি করে, কিছু খায় না, এই মোটামুটি অবস্থা। তো আমরা বললাম যে মনে হয় যেহেতু আমরা এরকম একটা ঘটনা, যেহেতু আমরা আসছি ঢাকা থেকে, তো আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই মনে হচ্ছে সম্ভবত রাকিব ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে কিনা। তো বলছে যে হ্যাঁ হয়তো হইতেও পারে, কারণ আমরা অলরেডি এখানকার কবিরাজ দেখাইছি, ডাক্তারও দেখাইছি, কিন্তু কোনো আসলে কাজ হয়নি। তো আমরা বলি ঠিক আছে, তাহলে এক কাজ করি, আপনাদের পরিচিত আবার কোনো হুজুর বা এরকম কবিরাজ বা গলিন টাইপ কাউকে যদি ডাকতেন, তাহলে হয়তো আমরা এগুলো দেখাইলে তিনি হয়তো কোনো কিছু উদ্ধার বা আবিষ্কার করতে পারতেন কিনা। তো ওকে ফাইন, রাকিবের ফ্যামিলি আমাদেরকে অনেক ভালো মতোই নেয়।
তো সন্ধ্যার পরে আমরা তাদের বাসাতে উঠি, উঠার পর খাওয়া দাওয়া হয়। রাত্রে 10টা সাড়ে 10টার দিকে এক হুজুর আসেন, তিনি আমাদের কাছ থেকে আবার টোটাল ব্যাপারটা শোনেন। শোনার পরে তিনি বলেন যে হ্যাঁ আসলে ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে রাকিবকে খুব কাছেরই কেউ, আপনাদের আত্মীয় স্বজনের ভিতরই কেউ হয়তো বান মারছে, গ্রামে যেটা বলা হয় বান মারছে বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে রাকিব। তো আপনারা এগুলো এনে অনেক ভালো করছেন, এবং আপনারা যদি ঠিক মতো ঠিক সময় না নিয়ে আসতেন এগুলা, তাহলে হয়তো রাকিবকে আর বাঁচানো সম্ভব হতো না। তো পরবর্তীতে সেগুলো তার মতো করে নিয়ে যায় এবং সেগুলো নষ্ট করে দেয়। তো রাসেল ভাই, আমি মানে রাকিবের বাবা মা আমাদেরকে সেই রকম দোয়া করে, সম্মান দেখায় এবং বলে যে আপনাদের কারণে আমাদের ছেলের আসলে হয়তো আমাদের ছেলের জীবন বাঁচছে এরকম। রাসেল ভাই, আপনাকে আমাদের টিএনটি টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাদের কারণে আমরা আজকে ভৌতিক হওয়ার অনুপ্রেরণা পাই। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আবারও ঘটনায়, এবং আমি এতক্ষণ ধরে যে একটা ঘটনা শুনছিলাম, সেই ঘটনায় আমাকে বলা হচ্ছিল যে একজন হুজুর, ধানমন্ডির একজন হুজুরের কাছে গিয়ে তারা একটা সমাধান চেয়েছিলেন, এবং সেই হুজুর আবার তাদেরকে অদ্ভুত একটা ঘটনা শুনিয়েছিলেন। সেই ঘটনাটা আমরা এখন শুনবো। আপনি আপনার নামটা প্লিজ আরেকবার বলবেন, তারপরে ভাই আমি তুষার আবারও। যে হুজুর আমাদেরকে সেই তথ্য দেয়, সেই হুজুর আমাদেরকে একটা বিশেষ ভৌতিক ঘটনা বলেন, তার সাথেই ঘটে যাওয়া। তার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। তো সেইখানে এক পাগল আছে, সেই পাগলের নাম মোস্তাক পাগল। স্থানীয় লোকজন হয়তো তাকে চিনতে পারেন। বর্তমান বয়স সেই পাগলের 40 থেকে 42-এর কাছাকাছি হইতে পারে। তো মোস্তাক পাগলকে স্থানীয় লোকজন যারা আছেন তারা অনেকেই বলেন নাকি তাকে মানুষের সন্তান না জিনের সন্তান বলেন। আসলে কেন বলেন একটু পরে বুঝতে পারবেন কোথা থেকে। সেটা হচ্ছে যে জিনের সন্তান বলার পিছনে একটা কারণ, শারীরিকভাবে যেটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে যে প্রত্যেক মানুষের আমরা যদি পায়ের টান করি তাহলে দেখবো যে একটু বাঁকা, কিন্তু এই মুস্তাক পাগলের পায়ের তালু হচ্ছে একেবারে ফ্ল্যাট, একেবারে মানে ভরাট আর কি। রাইট, একেবারে ভরাট, রাইট, এক্স্যাক্টলি ভাই। তো এবং শোনা যায় লোকমুখে মোস্তাক পাগল যখন জন্ম নেয় তার আগেই নাকি তার মা জানতেন এক দরবেশ বা এরকম ফকির টাইপ এসে তাকে স্বপ্নে বলতেছেন যে তোর ঘরে যে জন্ম নিচ্ছে সে আসলে মানুষের সন্তান না জিনের সন্তান। তো এরকম মোস্তাক পাগল নিয়ে অনেক ঘটনা আছে। তো হুজুর বলতেছিলেন এইভাবে যে আমি একদিন রাত্রে শুয়ে আছি, তো এই সময় জাস্ট 12টা সাড়ে 12টার দিকে দরজায় টোকা দেয়। তো আমি গেট খুলে দেখি যে মুস্তাক পাগল। তো সে এসে বলে যে হুজুর আমারে কিছু খাইতে দেন, আমি সারাদিন না খাওয়া অবস্থায় আছি। তো হুজুর বলে যে ঠিক আছে, এক কাজ কর, ভিতরে আয়, তোর ভাবি তো বাবার বাসায় দিছে, তুই ভিতরে আয়, তোরে খাইতে দিই। তো আমি হুজুর তখন সেই পাগলটাকে কিছু খাইতে দেয়। খাইতে দেওয়ার পরে বলে যে ঠিক আছে, তুই আর বাড়ি যাওয়ার দরকার নাই, তুই আমার সাথেই রাত্রে থাক, শুয়ে পড় তুই। একসাথেই হুজুর এবং সেই মোস্তাক পাগল শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর রাত প্রায় 1:30 পৌনে 2টা বাজে। এই সময়ে হুজুর ছাদে মানে গুম গুম শব্দ হচ্ছে এমন শব্দ পাই, কেউ ছাদের উপর হেঁটে যাচ্ছে এরকম শব্দ হলে যেরকম শব্দ সেরকম একটা শব্দ পাই। তো মোস্তাক পাগলকে ডেকে তুলে থেকে বলে যে এই ওর তাড়াতাড়ি ওর, ছাদের উপরে হয়তো চোর টোর আসছে, কারণ গত সপ্তাহে চুরি হয়েছে, চোর যাই দেখি, চোর আসলে সম্ভবত চুরি আসছে। তো হুজুর মোস্তাক পাগলকে নিয়ে দরজার হুক বা বাটাম যেটা আছে সেটা নিয়ে ছাদের উপরে যাই, এবং যে দেখে যে আসলে তেমন কাউকেই পায় না। তো ছাদের উপরে থাকা অবস্থায় হুজুর আর মোস্তাক পাগল একসাথে ছিল। তো মোস্তাক পাগল ছাদের অপর প্রান্তে চলে যায় হাঁটতে হাঁটতে, যে একজনের সাথে কথা বলে, মানে বোঝাচ্ছে একজন আছে কথা বলতেছে এইরকম যে কিরে তোরে না মানা করতে আসতে, তুই আবার কি করতে আসছিস, এটা হুজুরের বাড়ি, হুজুর ভালো মানুষ, তুই চলে যা। তখন হুজুর বলে যে কিরে মোস্তাক, তুই কার সাথে কথা বলতেছিস? তো বলে যে এই যে দেখতেছেন না আমি একজনের সাথে কথা বলছি। তো কই কথা বলতেছিস? তো কেউই তো সামনে দাঁড়ায় নাই। এই যে সামনে একটা ছোট বাচ্চা দাঁড়ায় আছে, আপনি দেখতেছেন না? বলছে যে ফাইজলাম করছি না, চ তাড়াতাড়ি চ, আমি শুয়ে পড়ি। হুজুর মোটামুটি ভয় পাই। তো মোস্তাককে সাথে থাকতে জিজ্ঞাসা করে যে আচ্ছা মোস্তাক, সত্যি করে বলতো তুই এই মাঝে মাঝে কি সত্যি ভান ধরিস এইভাবে, না সত্যিই তোর মাঝে কিছু আছে, ইমান নিয়ে সত্যি কথা বল। তো বলে মোস্তাক পাগল মিষ্টি একটা হাসি দেয়, বাঁকা ঠোঁটে একটা হাসি দেয়, দিয়ে হুজুরকে বলে যে হুজুর একটা জিনিস দেখবেন? বলে হ্যাঁ দেখা। তো বলে যে
সেই সময় অনেক দূরে একটা রোড থাকে, সেই রোডের ওইখানে দুইজন নাইট গার্ড হেঁটে যাচ্ছিল। তো সেই সময় লাইট পোস্টের আলোতেই দেখা যাচ্ছে, অনেক দূর থেকে, ছাদের উপর থেকে দেখতে পাই। তো মোটামুটি 500-600 গজ দূরে হবে, এরকম দূর হবে। তো মুস্তাক পাগল বলে, হুজুর তাকায় থাকেন ওই দুই লোক এর দিকে। তো জাস্ট মুস্তাক পাগল হাত একটু সামনে বাড়িয়েই, তার হাত যতটুকু ততটুকুই, মানে ভূতের গল্পে যেরকম শোনা যায় অনেক বড় হাত হয়ে যায়, ব্যাপারটা তা না। তার হাত যতটুকু ততটুকু হাত দিয়েই জাস্ট হাওয়া বা বাতাসের উপর দুটো টোকা দেয়। তো সাথে সাথে টোকা দেওয়ার সাথে সাথে ওই যে দুইজন গার্ড ছিল তার মধ্যে একজন গার্ড সাথে সাথে পিছ ফিরে তাকায়। মানে ব্যাপারটা এইরকম যে হয়তো তাকে টোকা দিছে কেউ খুব কাছ থেকেই। তো মুস্তাক পাগলকে বলে যে ঠিক আছে বুঝছি, তোর কিছু আর করা লাগবে না, তুই তাড়াতাড়ি চ। হুজুর মনে মনে ভয় পায়, সে আবার হুজুর উজু করে, উজু করার পর আবার সে শুয়ে পড়ে। মুস্তাক পাগলকে বলে যে তুইও তাহলে শুয়ে পড়। এমন সময় হুজুর ঘুমায় যায়, মুস্তাক পাগল ঘুমায় যায়। তো জাস্ট আজান, ফজরের আজান হওয়ার 40-50 মিনিটের আগে হুজুরের আবার ঘুম ভাঙে। তো ঘুমে ভাঙা অবস্থায় জাস্ট তিনি শুয়ে আছে, চোখটা খুলছে, মুস্তাক পাগল তার পাশেই শুয়ে আছে, কিন্তু তার চোখ যে জায়গায় পড়ে হুজুরের, সেটা হচ্ছে যে তার রুমের সামনের দিকে একটা স্টিলের আলমারি থাকে, যে আলমারির উপরে ছোট একটা বাচ্চা বসে হুজুরের দিকে তাকিয়ে হাসতেছে। তো এমন একটা পর্যায়ে হুজুর ব্যাপক ভয় পায়। ভয় পাওয়ার পর সাথে সাথে চোখ বন্ধ করে এবং সাথে সাথে মুস্তাক পাগলকে চোখ বন্ধ অবস্থাতেই হাত দিয়ে ঝাঁকি দিতে দিতে ঢেকে দিচ্ছে। হ্যাঁ, তো এই সময় মুস্তাক পাগল সেই যেটা বলে সেটা হচ্ছে যে কিরে তোরে না বলছিলাম তোকে আসতে, তুই আবার মানা করছিলাম, তুই আবার আসছিস কেন? হুজুর এই অবস্থায় চোখ বন্ধই থাকে মুস্তাক যখন কথা বলে। তো তারপরে কিছুক্ষণ পরে হুজুরকে বলে মুস্তাক পাগল যে হুজুর চোখ খোলে না, কোনো কিছু হবে না। তো এইটা ছিল রাসেল ভাই মুস্তাক পাগলের কাহিনী। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে পরবর্তী অতিথির কাছে তার ঘটনা শোনার জন্য। এবং শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপরে যাবো আপনার ঘটনায়। আমি মকবুল চৌধুরী অমিত, আসছি রাজাবাজার থেকে। আর এখানে ভূতের আসার পেছনে যারা আমাকে সবচেয়ে বেশি ইন্সপিরেশন দিয়েছেন, আমরা সরাসরি ঘটনায় চলে যাবো। হ্যাঁ প্লিজ, মানে অনেক মানুষ অনেক কষ্ট করে শুনেন এবং আসলে এত, আমরা ঘটনায় যাই প্লিজ। আমার ঘটনাটা যেখানে ঘটছে আমার গ্রামের বাড়িতে, সেটা হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার 15 নম্বর ইউনিয়নের ফেরিঙ্গিটিলা গ্রাম, খুব ছোট্ট একটা গ্রাম। আমাদের গ্রামের যে অবস্থা সেটা আমি বলি, খুব বেশি ভাটি এলাকা বলতে যেটা বোঝায়, বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বেশি ভাটি এলাকায়। সেখানে ঘর বাড়ি করতে হলে মাটি কেটে টিলার মতো করে তারপর মূলত সবাই একজুট হয়ে গ্রাম ট্রাম এরকম করে আর কি। তো যাই হোক, আমাদের একটা মসজিদ করার দরকার হয়েছিল। যে আপনাদের এলাকায় এখনো মানে বিদ্যুৎও পৌঁছায়নি, এরকম একটা আমাদের এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। বুঝতেই পারছি না, অনেকে আমরা SMS পাই এবং অনেকে আমাদের ইমেল করেন এবং জানিয়ে দেন যে মানে গ্রামের যে ঘটনাগুলো সেগুলো ভালো লাগে। এবং এটা উনি শুরুতে উল্লেখ করেছেন, কিন্তু আমার কাছে বারবার করেছে, এটা একেবারে অজপাড়াগা, রাইট? সেটাই। তো যাই হোক, আমাদের একটা মসজিদ করার দরকার হয়েছিল। তো আমাদের দাদুরা ওনারাই মূলত সবাই মিলে ডোনেট করছিলেন। দেন গর্ত করে মাটি কেটে তারপর মসজিদ করতে হয়, যেহেতু বর্ষাকাল পানিতে ডুবে যাবে, বর্ষা আসছে, সেজন্য অনেক উঁচু করতে হয়েছিল। তো যাই হোক, ওই যে একটা গর্ত হয়েছিল, আমাদের ঘটনাটা মূলত ওই গর্ত কেন্দ্রিক। এখানে অনেক ঘটনা ঘটছে, তার মধ্যে আমার ঘটনাটা বলার আগে আমি ছোট্ট দু একটা ঘটনা আগে বলে নিচ্ছি। তো যাই হোক, আমাদের গর্তে একটা মাছ আছে অনেক বড়, যখন আমরা শুকাই এটা মাছ ধরবার জন্য, তো প্রায় দেখি যে মানে একটা বড় মাছ পাওয়া যায় বা আমরা দেখি, কিন্তু এটা আমরা শেষ পর্যন্ত ধরতে পারি না। তো আমাদের এখানে একজন মাছ শিকারী ছিলেন, নাম ওনার মরহম। উনি খুব ভালো মাছ শিকার করতে পারতেন, যত গভীরই হোক। ওনার যে যন্ত্র আছে, আমরা গ্রাম্য ভাষায় চল বলে এটাকে, তো ওইটা দিয়ে উনি মাছ শিকার করেন প্রায় এরকম। মানে ওনার খুব পারদর্শিতা ছিল মাছ ধরার ক্ষেত্রে। তো উনি মানে বলতেন যে এখানে তোরা সবাই মাছ দেখিস, আমাকে একদিন দেখাবো, আমাকে একদিন দেখাই রে, আমি ঠিকই ধরে ফেলবো। আসলে ভূত বলতে এরকম কিছু না। আরেকটু উনি ভয়ও পেতেন না, অনেক মুরব্বী টাইপের। আমার আব্বু খুব ভালো কাছের মানুষ ছিলেন, চলাফেরা করতেন। তো যাই হোক, ওইদিকে না যাই। তো একদিন মঙ্গলবার দিন মাছটা দেখা গিয়েছিল। মসজিদটা এরকম প্লেসে যে সব দিকে বাতাস আসতো, গ্রাম যেহেতু মানে আপনার ইলেকট্রিসিটি নাই, স্যানিটারি ব্যবস্থা ছিল না, মানুষ প্রকৃতিক নির্ভর ছিল। তো মসজিদে গিয়ে খোলামেলা বাতাস পেতে সবাই ওখানে গিয়ে বসে থাকতো। তো যাই হোক, এক পর্যায়ে দেখা গেল মাছটাকে, গজার মাছ। তো দেখা যাওয়ার পরে সাথে সাথে এই মোহন, যেটাকে মানে আমরা জেঠু বলি আর কি, ওনাকে খবর দেওয়া হলো। তো উনি ওনার মানে যে যন্ত্র দিয়ে উনি মাছ শিকার করেন ওইটা নিয়ে চলে আসছেন যথারীতি এখানে। আসার পরে উনি ঠিক মানে দেখতে চাচ্ছিলেন, মাছটার মুভমেন্টটা বুঝতে চাচ্ছিলেন। দেন উনি মসজিদের
দক্ষিণ পূর্ব কোনায় এটার অস্তিত্ব টের পান এবং সেখানে উনি তার যন্ত্র নিয়ে মোটামুটি মানে মাছ শিকার করবেন প্রস্তুতি নিচ্ছিলেন। তো এক পর্যায়ে মাছটা যখন মানে দেখা দিল পানির উপর একটু ভেসে উঠলো, উনি তার যন্ত্র দিয়ে আঘাত করলেন। আমি তো বলিনি যন্ত্রটা এরকম লোহার অনেক ধারালো থাকে, যদি আপনার একটা কাঠের উপর দেওয়া হয়ে আসলে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি ঢুকে যাবে। তো যাই হোক, তারপরে অনেক ধারালো। হ্যাঁ অনেক ধারালো, বলতে বুঝে নিতাম পানির মধ্যে মারতে হয়। তো মাছটার উপরে সরাসরি পড়ছে। এখন আমরা হয়তো বলতে পারি যে মাছটার উপর হয়তো পড়ে নাই, হ্যাঁ, কিন্তু পড়ছে মাছটার উপর পড়ার সাথে সাথে যে মানে গজার মাছের যে আঁশ যেটা হয়, 2টা আঁশ মাছের ওই আপনার যন্ত্রটার মাথায় লেগে আসছিল, কিন্তু মাছটা মানে কেন যেন আসে নাই, বা যে কোনো কারণে হোক আসে নাই। কিন্তু এরকম মানে যন্ত্রটা মারার পরে কোনো মাছ এখনো পর্যন্ত যাইতে পারে এরকম হয়নি, মাছ মারা যাবে লাগার সাথে সাথে এরকম অবস্থা। যাই হোক, তো ঠিক তখনই ওনার বুকের মধ্যে একটু পেইন শুরু হয়। নদীটা যেত গ্রাম থেকে একটু দূরে, তো আমরা সাঁকো দিয়ে আর কি যেতে হয়, বাসের সাঁকো। উনি বাড়িতে চলে আসলেন, ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। বুঝতে পারছেন হজরপাড়া গ্রাম ডাক্তারে ঠিক এরকম অভ্যন্তরের ব্যথা স্বাভাবিক চিকিৎসা হচ্ছিল না, যেহেতু অনেক ব্যথা। তো ওনাকে হবিগঞ্জে আনা হয়েছিল। হবিগঞ্জে আনার পরে এক্সরে করার পরে দেখা গেল যে ওনার কলিজার নিচে রক্ত চলাচল করে যে রগ দিয়ে সাধারণত শিরা, কলিজার নিচে যে শিরাটা সেটা 2টা ফুটো হয়ে গেছে। তো যাই হোক, অনেক সেবা শুশ্রূষার পরে অনেক চিকিৎসার পরে ভালো হয়, উনি মাছ শিকার এইভাবে ছেড়ে দিচ্ছেন। তারপর আরেকটা কথা কি, যাদের মাছ শিকার করা অভ্যাস, উনি 2-3 বছর সিলেটে স্টেজ দিয়ে দিয়েছিলেন যে আর মাছটা ধরতেন না, কিন্তু এখন ঠিক আবার ধরতে। তো যাই হোক, ওই পুকুরে আরেকটা ঘটনা, আমার ভাইস্তি বড় ভাইয়ের ভাইস্তি কি তারপর তো ভাই, ওনার একটা মেয়ে ছিল 3.5 বছর থেকে 4 বছর। এখানে অনেক পিচিরিচি আছে, ওরা মধ্যের এই পুকুরে আশেপাশে খেলাধুলা করে, গ্রামের সাথেই তো পুকুর বা খোলা টোলা এগুলো। তো যাই হোক, ওর সাথে অনেক পিচ্ছি ছিল। আমরা আবার ওই বছর মানে পুকুরটাকে শুকিয়ে ফেলেছিলাম মাছ ধরার। প্রতি বছরই আমরা এটা আসলে ধরে থাকি আর কি, অনেক ভালো লাগে গ্রাম শহর থেকে যাওয়ার পরে মাছ ধরি আর কি আমরা। তো এক পর্যায়ে আমরা যখন পুকুরে শুকিয়ে ফেলেছিলাম, তারপর মাটি কেটে আরো একটু গভীর করলাম, করে মাটি বাড়িতে তুলতে হয়, বাড়ি আমরা উঁচু করে এইভাবে আর কি, কারণ 2004 সালের মধ্যে বাড়িতে পানি উঠে গেছিল, সেই জন্য আমরা প্রতি বছর চেষ্টা করি মাটি তোলার জন্য বাড়িতে বা বিভিন্ন জায়গায়। তো যাই হোক, তো তখন ওই গর্ত হওয়ার পরে বৃষ্টির পানিতে একটু কোমর পর্যন্ত পানি ছিল ওই সময়। তবে পিচিটার হাইট এরকম ছিল যে এই উচ্চতার পানি মানে সে বাঁচার কথা না। যাই হোক, তো এক পর্যায়ে ওই পিচিটা পানিতে পড়ে যায়। সাথে যারা ছিল তারা খুব চিল্লাপালা শুরু করছে, কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে ও তো পড়ে গেছে। তারাও নামতে পারতেছিল না, কারণ তারাও তো পড়লে আর উঠতে পারবে না এই অবস্থা। ওরে আশেপাশে যে লোকগুলো ছিল প্রায় 7-8 জন, আমি ছিলাম না, আমার ভাই সাথে ছিলেন, উনি এখন আসছেন এই। যাই হোক, ওরাও সবাই নেমে একদম মানে একটু জায়গা সবাই খুব উলটপালট করে খুঁজে ফেলে, কিন্তু কোনো মানুষ পাচ্ছিল না। তখন তারা বললো যে পিচ্ছিগুলো হয়তো মানে কি দেখলো সেজন্য এগুলো বলছে। কিন্তু যেই না সবাই উঠে গেল, তখনই এই পানিতে এই পিচ্ছি মেয়েটা লাশ ভেসে ওঠে। তো যাই হোক, পরবর্তীতে যে ঘটনাটা হলো, আপনার প্রায় আমাদের যে চাচারা বা আগে যারা নামাজে যায় বা মসজিদে যেতে হয়, বা রাত্রেবেলাতে প্রায় মসজিদে যেতেন বা আশেপাশে দিয়ে হারাতে করতেন, প্রায় তারা দেখতেন যে পিচ্ছি মেয়েটা নাকি মসজিদের রাস্তার পাশে বসে বা পুকুরটার পাশে বসে কান্নাকাটি করতে, ডাকে চিল্লাপাল্লা করে বা ওইরকম কিছু। তো আমরা তো জানি যে আমাদের এখানে কন্টেন্ট ঘটনা ঘটে, প্রতিনিয়ত ঘটে, তো কেউ আর ওইদিকে মুখ করে না। যাই হোক, আমি যখন ক্লাস 9-এ পড়ি মূল ঘটনায় আসলাম। আমি কিছু গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়াশোনা করতাম, তখন আমি বাড়িতে গেছি। বৈশাখ মাস, আমার দুলার কিছু দান ছিল, দানগুলো পাহারা দেওয়া লাগতো রাত্রেবেলা, না হয় চুরি হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো যাই হোক, তখন মেবি 11:30 কি 12টা বাজে, 10:30 কি 11:30 বাজে এরকম অবস্থা। তো আমি তো অনেক ছোট ছিলাম, আমার সাথে আমার পুরো ভাই রহমান ছিল, এখন মালয়েশিয়া প্রবাসী। আমাদেরকে মানে নিচে নামিয়ে দিয়ে আমার আম্মু, ওনার জীবনে অনেক আপনার এইসব প্যানোর ব্যাপারে সাক্ষী, উনি অনেক ঘটনা ছিল। তো উনি ঠিক স্বস্তি পাচ্ছিলেন না যে আমরা ওইখানে আছি। তো যাই হোক, আম্মু প্রায় সদা কি ছিল আমাদের ওখানে যাওয়ার পরেও, আর আম্মু এমনিতে রাত প্রায় জেগে থাকে, এটা ব্যাপার না। তো আমি আর আমার ছোট্ট ভাইকে শুনলাম। আসলে একটা কথা বলেনি, বৈশাখ মাস খোলা আকাশের নিচে থাকলে আপনি শিশির পরে কিন্তু, তো সেক্ষেত্রে কাঁথা গায়ে দিয়ে আমরা সচরাচর ঘুমাই নিচে থাকলে বাড়ির নিচে। আর ওইটাই ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে বাড়ির নিচে বা খোলা আকাশের নিচে থাকার একটা ব্যাপারটা। তো আমাদের ধানটা যেখানে ছিল, ধানের পাশে আপনার মূলত ঘুমানোর ব্যবস্থা করতে হয়। আমি আমার ছোট্ট ভাইকে ওখানে ঘুমিয়ে পড়লাম বা জায়গা থেকে করে শুয়ে পড়লাম। আমাদের সাথে হালকা লোহাটা ছিল যে চুটুর আসলে ওদেরকে যেন প্রোটেক্ট করতে পারি। তো আমরা শুয়ে পড়লাম। তো ধান যার ছিল আমার দুলা ভাই, আমার ঘুমিয়ে পড়তে প্রায় মোটামুটি আমার ঘুম ওরকম ভাবে আসে না। আমি মনে করলাম মসজিদ থেকে একজন লোক আসতেছে, তো ভাবলাম যে চোর হয়তো ওয়েল আমরা ধরবো, এটা নতুন একটা এক্সপিরিয়েন্স, অনেক মানে আনন্দিত, অনেকটা উৎফুল্লিত ছিলাম। আরেকবার দুলা ভাই যদি আসে তাহলে তো আসলে কথাবার্তা বলে চলে গেল। তো সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেটা হলো, আমি মনে করছিলাম যে আমার দুলা ভাই আসছে, কিন্তু দুলা ভাই যখনই আসে উনি খুব রাগী মানুষ হলেও
আমাকে খুব আদর করে, আমার মাথার হাতে হাত বুলিয়ে দিয়ে যে ঘুমিয়ে থাকলে তো আর না সরো ছিল কথা বলে। কিন্তু ধানের যে আপনার ধান যেখানে জমানো ছিল ওইখানে আইসা আওয়াজটা মিলিয়ে গেল। দেন আবার কিছু দূর থেকে আবার শরীরেও মসজিদের উপরে হেঁটে গেল। তখন আমার ব্যাপারটা অনেক একটু ভয় ভয় লাগছিল, মানে ডাউট মনে হচ্ছে যে ব্যাপারটা কি হতে পারে। তো আমি আর ওইদিকে ইয়ে করলাম না, ব্যাপারটা বেশি পাত্তা দিলাম না, আমি শুয়ে পড়লাম, মানে ঘুমায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। তো কতক্ষণ পরে ব্যাপারটা হয়েছিল ঠিক আমি বলতে পারি না, ঘুমানোর পরে যেহেতু ঘুমাই গেছিলাম টাইমটা ঠিক সময় আর ধরতে পারি নাই। ঘড়িটির সাথে নিয়ে নাই, কারণ টুরিস্ট বলে কথা আছে, ঘুমানোর পরে যদি কেউ নিয়ে নেয় সেজন্য সাথে ঘড়িটি এরকম ছিল না। তো আমি ঘুমিয়ে পড়লাম। তখন মোটামুটি ঘুমের মধ্যে তখন আমি একটা কিছু অনুভব করলাম যে আমার কাঁথাটা ধরে যেটা আমি মুখের উপর দিয়ে পর্যন্ত শুয়েছিলাম এটাদের কেউ টানতেছে। ব্যাপারটা খুব বেশি খারাপ লাগলো। আর তখনই ওই গাটা গর্ত মানে পুকুরটা কেন্দ্রিক যত প্রকার ঘটনা আছে, এর আগে আরো অনেক ঘটনা ঘটছে পুকুরের মধ্যে, সবকিছু মানে মনে হতে শুরু করলো এবং ভয় পেতে শুরু করলাম। মোটামুটি অনেক ভয়। তো যাই হোক টানতেছিল, তখন আমি আর মানে কি করবো, আমি আর কিছু বুঝে উঠতে পারি নাই। পরে আবার মুখ থেকে নামিয়ে ফেলছিল, কিন্তু নামিয়ে ফেলার পরে আমি সামনে কোনো কিছুর মানে অস্তিত্ব আমি পাইনি। এবার কি জন্য আমার গাড়ির কাঁথাটা নেমে গেল সেটা আসলে কোনো মানে ব্যাখ্যা পাচ্ছিলাম না। তো যাই হোক পরে আবার শুয়ে পড়লাম, অনেক ভয় পাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম যে আমি এখান থেকে চলে যাব, মানে দৌড়ে পালাবে বলতে পারেন, কিন্তু পালাই নাই এই জন্য যে আমার ভাই ছিল সাথে, ফুফাতো ভাই। কারণ আমি যদি চলে আসি তো ওর যদি অনেক বড় কোনো ক্ষতি হয়ে যায়, মূলত আমাদের ধান তো আমার দুলাভাইয়ের, তো আমাদের জন্য ওর একটা ক্ষতি হবে সেটা আমি চাচ্ছিলাম না, এটা অনেক স্বার্থপরতার ব্যাপার চলে আসতো, তাই আমি ওখানে ওর সাথে স্টে করতেছিলাম। তো যাই হোক ঘটনাটা ঘটলো আর কিছুক্ষণ পর। আমি আবার শুয়ে পড়লাম, ঘুম তো আমার আসছিল না, কিন্তু হঠাৎ কেন যেন আমি ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পর স্বপ্নে দেখি ওই যে একটা পিচ্ছি মারা গিয়েছিল, ও এসে বলতেছে তোরা এখানে কেন আসছিস, বাঁচতে চলে যা। আমি স্বপ্নের সাথে সাথে আমি উঠে একদম মানে উঠে গেছি। এখন আমি কি করব ঠিক বুঝে উঠতে পারতেছি না। তখন আমার কেন যেন মনে হচ্ছে আমি দৌড়ে পালাই। আর তখন আমার যদি যে বন্ধন, যে ভাই আমার পুরাতো ভাই, ওরা আমাকে নিয়ে বাঁচতে হবে, ওইরকম কিছু আসলে মৃত্যু সামনে চলে আসলে তখন মনে হবে যে মারা যাবো, তখন আর ওইরকম সব বন্ধন বন্ধন কাজ করে না খুব সম্ভবত, সেটা আমি বুঝতে পারলাম ওই সময়। তো যাই হোক আমি দৌড় দিতাম, মানে একটু মুভ করলাম, মুভ করার পরে আমি একটু নড়ছি, দেখে আমার পুরাতো ভাই সেও একটু মুভ করছে। মুভ করার পরে আমি আবার মুভ করলাম, ও সজাগ কিনা, যদি মুভ করতে তো সজাগ হলে আমাকে বলবে যে হ্যাঁ কি অবস্থা, তুই নড়াচড়া করতেছিস কেন। তো যাই হোক আমি আরেকবার মুভ করার পরে ও বলতেছে, ও জাস্ট খালি বলছি কিরে কিরে বলার পরে ও পরে যেটা শুনলাম ওর কাছে ঠিক ওর মুখের উপর মানে একটা চাপ দিল আমার, বলতেছে আমার ছাড়, তোর আমার কথা বলতে দিচ্ছিস না কেন তুই। ওরা আমি তো খুব ট্রেন দিলাম, তখন আমি উঠে দৌড় মারলাম, কারণ কি যে আমি তো ওর ধরি নাই, কিন্তু ও কেন বললো আমাকে ছাড়, মানে নিশ্চিত এখানে বাজে কিছু ঘটে গেল। তখন আমি দৌড় মারছি এবং খুব জোরে একটা ছিল নিচে বাড়ির সাথেই ছিল, তো চিল্লান শুনে আম্মু তো সজাগ ছিল, সাথে সাথে উনি বের হয়ে আসলেন। বের আসার পরে আমি চিল্লা পাল্লা, মানে একদম চিল্লা পাল্লা করে অস্থির অবস্থা, এবং আমি মানে হাত পা তো অথরে কাঁপছিল, জীবনের প্রথম সময় আমার কাঁপতেছিল, কখনো আর হাত পা কাঁপে নাই আমার কখনো। তো পরে আশেপাশে মানে যে ঘর বাড়িতে সবার থেকে সব থেকে মানুষ দৌড়ে বের হইলো, আর পড়তে বাড়িতে ও যেখানে শুয়েছিল ওখান থেকে উঠতে পারে নাই। পরে মানুষ গিয়ে আম্মুর যখন বলতে, আমি কিছু বলতে পারি না, আম্মু যেটা বললো যে ওই সময় নাকি আমি বলতেছিলাম ভাই ভাই, মানে আমার ভাইটাকে ওইখান থেকে আনার জন্য পড়তে ভাই হলো, আমরা অনেক মিশতাম, চলাফেরা করতাম একসাথে, সবকিছুতেই মানে সবকিছুতে একসাথে ছিলাম, কন্টিনিউ অনেক মায়া ছিল ছেলে ওর জন্য। তো যাই হোক পরে সবাই মানে ওরিকে যখন আনছে, ও সম্পূর্ণ সেন্সলেস অবস্থায় আছে, বাড়িতে নিয়ে আসা হলো, অনেক পাইপ ঢালা হইলো, হুজুর আসলো, হুজুর এসে মানে পরে অনেকক্ষণ পরে অনেকটা মানে একটু হুশ আসছে। হুশ আসার পরে যেটা সবচেয়ে মানে লক্ষণীয় বিষয় ছিল সেটা হলো ওর মুখে যে চাপ দিয়ে ধরা হয়েছিল সেই জায়গাটা ফোলা অবস্থায় ছিল, দু একদিন মতো ফোলা ছিল। হুজুর অনেক স্টেটমেন্ট করছে, কিন্তু আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা হলো আসল ভাই, যখন ও সেন্স ছিল ও ঘটনাটা ব্যাখ্যা করতে গেছিল, ব্যাখ্যা করার পর আমি যে বলছিলাম যে প্রথমে আমার কাঁথা ধরে টান দিয়েছিল, সেম ওর সাথে একই অবস্থা হয়েছিল। তারপর একটা লোক আসছিল, আইসা আমার বুঝে দিয়ে ব্যাক করছে, এটাও হয়েছিল। শুধু তাই না, সত্যি বলে আমি যে স্বপ্নটা দেখছিলাম, ওই যে পিচ্ছি মেয়েটা বলতেছে তোরা এখানে কেন চলে যা, তো ও মানে কিন্তু পার্থক্য একটা উড়ে বসছে, বাঁচতে চাইলে থাক, বাঁচতে চাইলে চলে যা, আর না হয় তোর বড় জনের ক্ষতি হয়ে যাবে। তো ওর পার্থক্য শুধু এটুকুই ছিল আমাদের মধ্যে। তারপর আসল ভাই আমরা তো পরে বাড়িতে চলে আসলাম, আসার পরে পুরো ফিরতে একটু ভালো হয়েছে, এখন ও মালয়েশিয়া প্রবাসী আছে আর আমি। আমাদের আজকের যে এপিসোড, সেই এপিসোডে আমাদের যে অতিথিরা অলরেডি অনেকেই ঘটনা শেয়ার করে ফেলেছেন এবং এখন নতুন একজন এসে যোগ দিয়েছেন, এবং আমার মনে হয় যে ফুর্তির আজকের এপিসোডে আপনার ভালো লাগবে। আর একবার জানিয়ে দিই, রেডিও ফুর্তি 88.0 আপনারা শুনছেন ফুর্তি FM। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার কথা বলবেন। হাই লিসনার, আমি গোলাম জাকারিয়া রাসেল, আমার বাসা রাজশাহী বিনোদপুর।
দাসবাড়ি। আমি আজকে আপনাদেরকে যে ঘটনাটা বলবো এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ঘটনাটি হচ্ছে 2002 সালের, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখনকার। আসলে আমরা যখন ক্লাস 10-এ পড়ি তখন আমাদের স্কুলের একটা সিস্টেম ছিল যে আমরা প্রতি বছর বিদায় অনুষ্ঠান করি। এই বিদায় অনুষ্ঠানে আমরা আগের রাত্রে স্টেজ সাজাতাম, তারপরে বিভিন্ন গান নাটক এগুলো রিহার্সাল করতাম। তো আমাদের স্কুলটা গ্রামে অবস্থিত। তো আমাদের গ্রামটা এমনি ভূত বা জিন এগুলো নিয়ে বিভিন্ন কথা আমরা শুনতাম। তো এগুলো আমি কখনো বিশ্বাস করতাম না এবং সবসময় বন্ধুদেরকে বলতাম যে এটা আসলে কোনো বিষয় না, ভূত বলে কোনো জিনিস নেই। মানে একটু সাহসী টাইপের, সব জায়গায় সবার সঙ্গে মজা করতাম। তো এরকম রাত 2টা কি 2:30 বাজে, তখন আমি স্কুলের গেট থেকে একটু বাইরে আসি। বাইরে আসার পরে ওখানে আসলে আমি যে জিনিসটা দেখতে পাই, ওই রাস্তার পাশে কিছু সুপারি গাছ এবং কিছু ডাব গাছ, নারিকেল গাছ, এরকম কিছু গাছ ছিল। তো আমি যে জিনিসটা দেখছি সেটা হলো যে সুপারি গাছে কেউ যেন উঠে গেল। আমি প্রথম অবস্থায় যখন এটা দেখলাম যে কেউ উঠে গেল, তো আমি একটু ভয় পেয়েছি যে রাতের বেলায় কেউ নেই। আমি আবার চিন্তা করলাম যে হয়তো এটা আমার মনের ভয়, আমি ভয় পাচ্ছি। আমি দ্বিতীয়বার দেখার জন্য আমি ওখানে একটু ওয়েট করলাম। কিছুক্ষণ পরে দেখছি যে অদ্ভুত একটা প্রাণীর মতো পিছনের দিকে, এবং মুখটা মনে হচ্ছে যে বৃদ্ধ মহিলারা যেরকম মহিলার মতো, একটু দাড়ির মতো মুখটা, এরকম একটা অদ্ভুত একটা দৃশ্য আমি দেখতে পাই। এটা দেখার পরে আমি দৌড় দিয়ে আমি স্কুলের মধ্যে চলে যাই। ভিতরে চলে যাওয়ার পরে আমি আমার বন্ধুদেরকে বলি যে আমি আসলে ভয় পেয়েছি, আমি একটা হয়তোবা কিছু দেখেছি। তো আসলে স্কুলের মধ্যে সবাই তো অনেক মজা করছে, আমার কথাটা কেউ গুরুত্ব দিচ্ছে না। তো আমার বাড়ির পাশে আমার আরেক ফ্রেন্ড ছিল, আমি ওকে শেয়ার করলাম বিষয়টা। তো ও বলছে যে না, এটা কোনো আসলে বিষয় না, এরকম হয়, এটা মনের ভুল। তো আমি বলছি না, রিয়েলি আমি অনেক ভয় পাচ্ছি, আমি পানি খেলাম এভাবে। তো ওকে আমি আবার বলছি যে আসলে বিষয়টা কিন্তু অন্যরকম। তখন সে বলছে চল আমরা আবার দেখি। আমি বললাম যে না, আমি আর যাবো না, কারণ এটা আমি ভয় পেয়েছি। তো ও অনেক জোরাজোরি করলো যে না দেখবে, ও অনেক সাহসী, সবসময় রাত্রে বিভিন্ন জায়গায় ঘুরে, এইভাবে বিভিন্ন জায়গায় যায়। তো আমি ওর কথা শুনে একটু সাহসী হয়ে গেলাম এবং আমি আবার ওই জায়গায় যাচ্ছি। তো আমি যখন যাই তখনই আমি যেতে যেতে কিন্তু আমি ভয় পাই, আমার গা হাত পা কাঁপাকাঁপি শুরু করে এবং মানে আমার মনের মধ্যে একটা অন্যরকম ভয় কাজ করছে। অনেক মানে অন্ধকার, তারপরে ঝিঝি পোকার ডাক। তো আমরা ওই সুপারি গাছের কাছে গেছি, তখন ও বলছে কই কিছুই তো নাই। তো ও আবার সুপারি গাছের মধ্যে মনে করেন যে ও বলছে কি এইভাবে উঠেছিল, মানে ওই উঠে উঠে দেখাচ্ছে এরকম, এইভাবে নামছে, তো অনেক ফান করছে, মজা করছে। আমি বললাম যে না আসলে, তো আমি ইজি হয়ে গেলাম যে না আসলে এটা আমার মনের ভয় হতে পারে। তো আমরা ওখানে 4-5 মিনিট ছিলাম, তো চলে আসবো এই মুহূর্তে। তো মনে হচ্ছে যে গাছটা একটু মানে নাড়া দিচ্ছে বাতাসের মতো। তো উপরের দিকে তাকায় দেখছি যে মানে যে জন্তুটাকে আমি দেখছিলাম বা যে প্রাণীটাকে আমি দেখছিলাম, দুজন মিলে কিন্তু দেখতে পাইছি যে দেখছি যে লেজ, লম্বা লেজ, পাখির মতো, মুখটা মানুষের কিন্তু পিছনের সাইডটা অন্য রকমের। তো আমরা দেখেই তো খুবই ভয় পেয়ে গেছি এবং দৌড় দিয়ে আবার স্কুলের মধ্যে চলে আসছি। চলে আসার পরে এই বিষয়টা আর কারোর সঙ্গে শেয়ার করি নাই। তো আমরা দুইজন বলছি যে আমরা তো বাসায় যাব, তো রাস্তাতে তো ভয় পেতে পারি, তো কি করা যায়। তো ও অনেক ভয় পেয়ে গেছে। তো আমরা সবসময় জানতাম বা আমরা আমাদের নানা নানি বা বাবা মার কাছ থেকে শুনেছি এরকম, যদি ভয় বা জিন এরকম কিছু দেখা যায়, যদি কাছে আগুন থাকে তাহলে নাকি জিনটা বা ভূতটা আসবে না কাছে, এরকম আমরা গল্প শুনেছিলাম। তো তখন এই কথাটা মনে হয়েছে। তো আমরা দুজন বুদ্ধি করলাম যে তাহলে আমরা মোমবাতি এবং আমরা যদি দিয়াশলাই আমরা নিই, তাহলে হয়তো যদি কিছু দেখি তাহলে আমরা আগুন ধরাবো, আমাদের কোনো সমস্যা হবে না। এইভাবে আমরা দুজন চিন্তা ভাবনা করলাম। আর অন্য বন্ধুদেরকে এই বিষয়টা বলছি, তারা ফান মনে করে তারা আমার কথাটা গুরুত্ব দেয়নি। তো তখন প্রায় রাত 3-3:30 বাজে, আমাদের প্রোগ্রামের সবকিছু প্রস্তুতি শেষ, এখন আমরা যে যার বাসাতে চলে যাব।
বিষয় হচ্ছে আমাদের বাসা যদি আমরা মেন রাস্তা দিয়ে যাই তাহলে 15 থেকে 20 মিনিট সময় লাগে। আর সচরাচর আমরা ভিতরের যে রাস্তাটা বাগানের মধ্যে দিয়ে আমরা সেই রাস্তায় সবসময় যেতাম, তাড়াতাড়ি হয়ে যেত সেই কারণে। আর এমনি মনের মধ্যে ভয় আছে, সে কারণে আমরা ডিসাইড করছি যে ভয় পেলেও আমরা ভিতর দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাব। তো সবাই চলে যাচ্ছে এভাবে, আমরা যখন আমাদের রাস্তায় চলে আসছি, আমরা যখন ওই 2টা গাছ পার হয়ে গেলাম, ওই মুহূর্তে আমার মনের মধ্যে অনেক ভয় শুরু হয়ে গেছে। যে আমার মনে হচ্ছে যে পিছন থেকে হয়তো বা কেউ আমাকে এসে চেপে ধরবে বা এরকম একটা কেমন একটা শব্দ মানে অনুভব করছি। তো আমি ওকে বললাম, আমার ফ্রেন্ডকে বলছি, আচ্ছা আমরা মোমবাতি জ্বালাই, রাস্তা অন্ধকার, তাহলে হয়তো বা সুবিধা হবে। তো 2জন মোমবাতি জ্বালানোর পরে রাস্তায় হাঁটছি অনেক জোরে জোরে। আমরা অনেক জোরে হাঁটছি, 5 মিনিটের রাস্তা মনে হচ্ছে যে আমাদের শেষ হচ্ছে না। তো রাসেল ভাই, বিষয়টা আসলে এমন মনে হচ্ছে যে মনে হয় এই রাস্তাটা অনেক মানে দূরে হয়ে গেছে এবং একটা রীতিমতো ভয় পাচ্ছি, মানে আগের ওই বিষয়টা আমার চোখে পড়ছে। এরকম আস্তে আস্তে আবার 2টা গাছ, তাল গাছ আছে, তাল গাছের ওখানে এসেই আমি যে জিনিসটা খেয়াল করছি, যে এবার এই বৃদ্ধ মহিলার মতো মানুষের আকৃতি, বৃদ্ধ মহিলা এবং একটা বৃদ্ধ পুরুষ, মানে 2জন যে মাথা যে চুলে হাত দিয়ে যে একটা করে না, তেল দেওয়ার মতো, এইরকম একটা ঘটনা। তো এইরকম একটা ঘটনা, তো আমি তো এটা দেখে তো রীতিমতো ভয় পেয়ে গেছি। এখন মানে চিৎকার করেও কোনো লাভ নেই, অনেক ফাঁকা একটা জায়গা, আর মানে চিৎকার করেও কেউ আসবে না। তো আমরা অনেক ওটা দেখে আমাদেরকে কিছু বলছে না, আমরা শুধু জাস্ট এই ছবিটাই দেখছি। তো তো রাসেল ভাই, পরের ব্যাপারটা যেটা হয় আমি ভাইয়ের সাথে শেয়ার করতে চাই। মানে আপনার একই বন্ধু আপনার? রাইট, আমি শেয়ার করতে চাই। পরে যেটা হয়, আমরা সামনের দিকে আগাইতে থাকি, আগাইতে থাকার পর বাড়ির কাছাকাছি যাই, যাওয়ার পরে আমাদের বাড়ি চলে আসছে। তো আমি ভাইয়াকে বললাম যে ভাই এক কাজ করি, তুমি তাহলে চাইতে পারবে না, আমি দিয়ে আসবো। তো বললো যে না, তুই চলে যা, তাহলে তো আমি একাই যেতে পারবো। তো সেইখানে রাসেল ভাই আবার রাসেল ভাই আবার সেইখানে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তো রওনা দেওয়ার পরে যে ইন্টারেস্টিং যে ঘটনা দেখে, সে আবারও সেই জন্তুটা বা সেই আকৃতির সেই জিনিসটাকে আবার সে দেখতে পায়। দেখতে পাওয়ার পর সে ভয়ে আবার বলে বাসার কাছে চলে আসে। চলে আসার পর বাসায় তার আম্মাকে ডাকার পর বাসায় ঢোকার পর সে রাত্রে শোয়ার পর মোটামুটি 20-25 মিনিট পর তার ঘুম আসতেছে। এমন সময় সে লাইট বন্ধ করে শুয়েছিল। লাইট বন্ধ করে শোয়ার পর সে 20-25 মিনিট পর অনুভব করে যে তার পায়ে কেউ সুড়সুড়ি দিচ্ছে বা পা ধরে কেউ নাড়তেছে, এরকম একটা অবস্থা। তো সে মনে করে যে তেলাপোকা বা এরকম কোনো কিছু হইতে পারে, সে পা সরাই দেয়। আবার দেখে একটু পরে তাই অবস্থা। তো লাইটটা ছিল ভাইয়ার পাশেই, তো সাথে সাথে লাইটটা সুইচ চাপ দেয় এবং সাথে সাথে দেখে যে সেই জন্তুটা আবার। তো এই দেখা অবস্থায় ভাইয়া আবার সেন্সলেস হয়ে পড়ে যায়। তো যখন জ্ঞান ফেরে তখন আমরা সবাই তাকে পানি ঢালছিলাম। সকালে এই ঘটনা ঘটে। তো ইন্টারেস্টিং সবচেয়ে মজার ব্যাপার যে এই ঘটনাটা আমরা ভূতে ফেমে গল্পটা বা ঘটনাটা শেয়ার করতে আসার আগে গত সপ্তাহে ঠিক এই ঘটনাটাই ভাইয়ার সাথে আবার পুনরাবৃত্তি ঘটে। ব্যাপারটা হয় এরকম যে ভাইয়া শুয়ে আছে, শুয়ে থাকার পর সে বিছানায় ঘুমাতে যাবে এমন অবস্থা। তারপরে পায়ে সে আবার সুড়সুড়ি অনুভব করার পর যে লাইট দেয়, সে দেখে আবার সেই জন্তুটা বা সেই আকৃতির ফেসটা। তো পরে সে চিৎকার দিয়ে উঠে, রুমমেটরা পরে দেখে যে কেউ কিছু ছিল না। এই ছিল আসলে ঘটনা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে জয়েন করছেন। তার ঘটনাটা শুনেছি, তারপরে আবার বলছি। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন? হাই লিসনার, সবাইকে শুভেচ্ছা। আমি মোজাম্মেল হক সোহেল, আমি এসেছি মধ্যবাড্ডা থেকে। আমার গ্রামের বাড়ি হচ্ছে ভোলাতে, ভোলা জেলার ইলিশ ইউনিয়ন হচ্ছে আমার বাড়ি। সেখানেই আমার জীবনের সবচেয়ে অদ্ভুত। রাসেল ভাই, আমি আগেই বলে নিচ্ছি যে আমার ফ্যামিলির কেউ এগুলি কেউ বিশ্বাস করে না, এবং এই পরিবেশে বড় হওয়াতে আমি এগুলি বিশ্বাস করি। 2005 সালে আমরা আমার ফ্রেন্ডরা মিলে পরাণগঞ্জ বাজারে আমরা আড্ডা দিচ্ছিলাম সন্ধ্যায়। তো এমন অবস্থায় আমরা একটা খবর পেলাম যে আমাদের ফ্রেন্ডের বাবা অসুস্থ। তো ফ্রেন্ডের বাড়ি হচ্ছে ওই পরাণগঞ্জ বাজার থেকে 1 কিলোমিটার দূরে। বাড়িটার নাম হচ্ছে বকুড়ারি বাড়ি। এই বাড়ির দরজায় হচ্ছে একটা শতবর্ষী শিমুল গাছ, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় তুলা গাছ বলি। তো ওই
প্লেসটাতে অনেক অদ্ভুত ভয়ঙ্কর কাহিনী ঘটছে এর আগেও। তা আমরা খবর পাওয়ার পরে আমরা 3 বন্ধু মিলে ওই ফ্রেন্ডের বাড়িতে গেলাম, ফ্রেন্ডের বাবাকে ডাকি। তো আমরা 3 জন ফ্রেন্ড গেলাম, যাওয়ার সময় কোনো প্রবলেম হয় নাই। তো ওই বাড়িতে একটু চা নাস্তা খাওয়া প্লাসে দেরি হয়ে যায়। তো ঘড়িতে দেখলাম যে রাত প্রায় 10:30 পার হয়ে গেছে। তো আমরা চিন্তা করলাম যে না, দেরি করা যাবে না, এখনই আমাদের বাড়ি ফেরা দরকার। আমরা বাসা থেকে বের হইলাম। তো ওই বাড়ি থেকে পাকা রাস্তা পর্যন্ত, ওই বাড়িটা অনেক পুরানো বাড়ি, যার জন্য ওই বাড়ির দরজাটা অনেক লম্বা। দরজাটার এক মাথা থেকে আর এক মাথায় যদি আমরা হেঁটে আসি তাইলেও 5 মিনিটের মতো সময় লাগে। ওই দরজাটার 2 পাশে হচ্ছে সুপারি বাগান, অন্ধকার সুপারি বাগান। আমরা যখন ওদের বাড়ি থেকে বের হলাম, বের হওয়ার পরেই একটা কবরস্থানের সামনে দিয়ে যখন আমরা যাওয়া ধরলাম, তখন ওই কবরস্থানের মধ্যে একটা শব্দ, মরমর করে একটা শব্দ। তো আমি তখনই অনেক ভয় পাইলাম এবং বুঝতে পারলাম যে এখানে নিশ্চয়ই একটা কিছু আছে। আমরা হাঁটছি, তো ওই রকম শব্দ শুনতে পাই বাগানের মধ্যে। তো আমার এতটা ভয় লাগলো, আমি চিন্তা করলাম যে আমরা 3 জন হাঁটছি, এই 3 জনের মধ্যে আমি কিনারে, চিন্তা করলাম যে কিনারে থাকা যাবে না। তো আমি অত্যন্ত কৌশলে কথা বলতে বলতে ফ্রেন্ড 2 জনের মাঝখানে আমি ঢুকে গেলাম। আমি মাঝখানে, আর আমার 2 ফ্রেন্ড, একটা হচ্ছে ফরিদ, ও পুলিশে চাকরি করে চিটাগং, ও এক পাশে, আর একটা হচ্ছে তো হাঁটছি আর শব্দ শুনতে পাচ্ছি, বাট ওই একটু সাহস সঞ্চয় করার জন্য কথা বলছি আর হাঁটছি। এরপর আমরা যখন ওই শিমুল গাছের কাছাকাছি গেলাম, শিমুল গাছটা আমাদের কাছ থেকে এখনো 10 হাতের মতো দূর। এইটুকু পরিমাণ কাছে যাওয়ার পরেই আমার শিমুল গাছের দিকে দৃষ্টি গেল। দৃষ্টি যাওয়ার পরে দেখি যে শিমুল গাছের মধ্যে অনেক বড় বড় 8-10টা মাথা, কালো রঙের, অদ্ভুত চেহারা আমাদের দিকে তাকায় আছে। আমার দিকে খুব ভয় লাগলো, আমি দেখে একবার তাকে অন্যদিকে চোখ ফিরে নিলাম। ফিরে চিন্তা করলাম যে না, এখান থেকে যত দ্রুত যাওয়া যায় তাইলে বাঁচা যাবে। তো আমি দোয়া পড়ার চেষ্টা করলাম, কিন্তু আমার কিচ্ছু ব্রেনে আসতে আসে না। আগে থেকে আয়াতুল কুরসি মুখস্থ ছিল, বাট ওই সময় দোয়া পড়ার চেষ্টা করছি, তাও আসছে না মনে। দ্রুত হাঁটতে আসি যে এই প্লেসটা দ্রুত পার হতে পারলে বাঁচা যাবে। বাট 5 মিনিটের মতো হাঁটলাম, কিন্তু আমরা ওই শিমুল গাছের নিচেই রয়ে গেলাম। শিমুল গাছ ওই স্পেসটা পার হতে পারলাম না। 5 মিনিটের মতো হাঁটার পরে আবার তাকে দেখলাম যে আমার শিমুল গাছের নিচেই, এবং শিমুল গাছের মধ্যে ওই বড় বড় মাথাগুলি দেখা যাচ্ছে। কি অদ্ভুত বড় বড় কালো রঙের মাথা, একেবারে বিরক্তির ভাব নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তখনই ফ্রেন্ডদেরকে বললাম না, ওরাও দেখতে আসে, বাট আমি ওদেরকে বলতে আসি না, যাতে ওদেরকে বললে ওরাও ভয় পাবে, এই জন্য ওদেরকে বলতে আসি না। তো পরে আমি দেখলাম যে না, আমরা এখনো ওই গাছের নিচে। আমি আর নিজে সহ্য করতে পারলাম না, আমি জোরে ওরে আল্লাহ রে বলে একটা চিৎকার করলাম। চিৎকার করে আমি দৌড় দিতে চেষ্টা করলাম। তো আমাদের একটা ফ্রেন্ড বিল্লাল, সেও তো গোংরানো শুরু করছে, সে কোনো কথা বলতে পারতেছে না। সে এরকম করে ভয়ে ভয়ে কালেমা পড়ার চেষ্টা করতেছে, বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু, এইভাবে বলতে চেষ্টা করতেছে, সেও তাও বলতে পারতেছে না। পরে ওই যে চিৎকার দিয়ে আমি মাটিতে পড়ে গেলাম, উস্কাখানে পড়ে গেলাম। আমি তো ওই সময় সেন্সলেস হয়ে গেছি। আর আমাদের যে ফ্রেন্ড ফরিদ, ও একটু সাহসী ছিল, ও আমার বারবার বলতে আছে যে সোহেল কি হয়েছে, ওর বারবার এই কথা বলতে আছে যে না, কোনো সমস্যা নেই। আমি তো ওই সময় সেন্সলেস হয়ে গেলাম। পরে এই যে চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকজন আসলো, টর্চ লাইট নিয়ে আসলো। টর্চ লাইট মারে তারা দেখলো যে শিমুল গাছের দিকে টর্চ লাইট মারলো, দেখলো যে না, কিছুই নেই। তো পরে আমি তো সেন্সলেস হয়ে গেছি। আমাদের ওইখান থেকে ওই যে ফরিদ একটু সাহস ছিল, আমাদের 2 জনকে নিয়ে রিক্সা করে পরে বাড়ি চলে গেছে। যাওয়ার পরে আমাদের ওই এলাকার একটা আঞ্চলিক একটা প্রথা আছে যে কেউ যদি এরকম ভূত পেতনি দেখে বা ভয় পায়, তো তাদেরকে ওই যে পাতিলের নিচে, চুলায় যে রান্না করলে পাতিলের নিচে একটা কালো রঙের কালি করে, ওই কালি আর লবণ মিক্স করে খাওয়ায়। এটা খাওয়াইলে নাকি ভয় দূর হয়ে যায়। এটা আমাদের এলাকার একটা আঞ্চলিক প্রথা বলার। তো পরে বাড়িতে যাওয়ার পরে ওগুলি আমাদেরকে খাওয়াইছে। খাওয়ানোর পরে এই যে তারপরও জ্বর উঠছে। জ্বর ওঠার 4-5 দিন জ্বর ছিল। ওই বিল্লালেরও 4-5 দিন জ্বর ছিল। পরে আমাদেরকে একটা হুজুরের কাছে নিয়ে যায়, হুজুর একটু ঝাড়ফুঁক করে দেয়। তো অনেক ভয় পাইলাম আর কি এই ঘটনায়। এই ছিল আমার ঘটনাটা। আর এখনো যদি আমার ওই ঘটনাটা মনে পড়ে, এখন আমি স্থির থাকতে পারি না। আমার এখনো একেবারে প্রচন্ড ভয় হয়ে যায়। এই ছিল আমার ঘটনাটা। আসলে অনেক ধন্যবাদ, তার কাছে ঘটনা শুনবো। আপনার নামটা বলে আপনার ঘটনা শুরু করুন। আসলে আমার তো হয়েছিলাম আমার
তো কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি ঘটছে আমার চাচাতো ভাই সালিম এর সাথে। ও এখন মালয়েশিয়া প্রবাসী। ওদের যে ফ্যামিলি সেটা ছিল আপনার, ওদের একটা বড় নৌকা ছিল, ওইটা নৌকা চালায় ওদের মানে জীবিকা নির্বাহ হতো ওই সময়টাতে। তো ঘটনাটা 2 বছর কি 3 বছর আগে, 3 বছর আগে, হ্যাঁ, বর্ষার সময় যখন ওদের নৌকায় প্রবলেম হয়েছিল তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে নৌকাটা মেরামত করা হবে যখন বর্ষাটা চলে যাবে। তো নৌকাটা মেরামত করবার জন্য নদীর পাড়ে, আমাদের গ্রাম থেকে বেশি দূরে না, 2-3 মিনিটের রাস্তা, তো নদীর পাড়ে যেখানে আপনার ওটা মেরামতের জন্য তোলা হলো উপরে, ওই জায়গাটার বর্ণনা টান দিচ্ছি। জায়গাটার সাথে নদীর ঠিক ওপারে শ্মশানঘাট, হ্যাঁ, তারপর শ্মশানঘাট, আবার নৌকাটা থেকে শ্মশানঘাটের অপোজিটে রয়েছে একটা ছোট হিন্দুপাড়াটার সাথে একটা স্মৃতিসৌধ আছে। মানে উনি ছিলেন হিন্দুপাড়ার একজন স্পেশাল লোক, তাই ওনার মারা যাওয়ার পরে পুরানো হয়েছিল এবং বাড়ির সাথে এবং বড় একটা স্মৃতিসৌধ করা হয়েছিল, সমাধি। তো যাই হোক, আর ঠিক এটার পাশে আমাদের আমি আমার আগের ঘটনায় যে মসজিদটার কথা বলছিলাম, সেই মসজিদটার অবস্থা। তো ওই জায়গাটা যেতে হলে আগে মসজিদ ক্রস করতে হবে, তারপর ওই স্মৃতিসৌধটা ক্রস করে তারপর যেতে হবে ওই আপনার নৌকা যেখানে মেরামত করার জন্য তোলা হয়েছিল। তো তার আগে একটা কথা বলিনি, মসজিদের সামনে একটা পুকুর, পেছনে আবার হিন্দু পাড়াটা করবার জন্য একটা পুকুর কেটে মাটি ফেলায় ওই হিন্দু পাড়াটা করা হয়েছিল। তো এখন আস্তে আস্তে হিন্দুরা এখান থেকে চলে যাচ্ছে। তবে ওই সময় পুরো হিন্দু পাড়ায় ভরপুর ছিল এখানে, আর একের পর এক আপনার অপ্রত্যাশিত ঘটনা ঘটেই চলছিল এই স্মৃতিসৌধটা কেন্দ্রিক আর শ্মশান। যাই হোক, আরো ঘটনার সুযোগ পেলে আরেকদিন এসে বলবো। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। নৌকার মেরামতের কাজ প্রায় শেষের দিকে, কিন্তু আরো কিছু কাঠ দরকার ছিল। তো আমার যে ভাই সেলিম ভাই, ওর আব্বু কাঠ কিনবার জন্য মানে মিটামিন পাশে একটা জায়গায় চলে গেছেন, কিন্তু ওই দিন আর উনি কাঠ ম্যানেজ করে আসতে পারেন নাই। তো ওনাকে থাকতে হইতো, মানে সেলিম ভাইকে থাকতে হবে, মানে একাই আসছে। প্রতিদিন ওর বাপ ওর সাথে থাকে, যেহেতু একটা ভয়ানক জায়গা, তো দুজন একসাথে থাকতেন, কিন্তু আজকে ওকে একাই থাকতে হবে। তো আরেকটা কথা বলে নেই, গ্রাম্য এলাকা মোটামুটি যারা রাত্রিবেলা চলাফেরা করে নিজেদের প্রোটেক্ট করার জন্য, একটু ভাব দেখানোর জন্য হলো একটা ছুরি সাথে রাখে আর কি। তো ও তেমনই একটা ছুরি ছিল, তবে সেটা আকৃতিতে অনেক বড়, লোহার একটা ছুরি, ওটা সাথে নিয়ে, আর এটা ডিয়াস লাইট, মাঝে মাঝে স্মোক করতো, সিগারেট নিয়ে আর কি ও নৌকাতে চলে গিয়েছিল। চলে যাওয়ার পরে তখন রাত 11:30 কি 12টা এরকম হবে, অনেক রাত, গ্রাম্য এলাকা, সেটা বুঝতে পারছেন, তাও করা গ্রাম। তো নৌকাতে শোয়ার জন্য মানে নৌকা থেকে নৌকার ভিতরে শুয়ে পড়লো। তার বলি নৌকাটা ছিল অনেক বড়, নৌকাটার যে ছায়া ছিল ওইটা টিনের তৈরি ছায়া নিতে ও ঘুমাচ্ছিল। যাই হোক, ঘুমানোর পরে ও যখন ওর চন্দ্রপায় এসে গিয়েছিল, ঠিক তখনই ও বুঝতে পারলো যে নৌকার যে ছায়া ওইটাতে কিছু একটা আশা পড়ছে। বড় ধরনের একটা মাটি বা বড় একটা মানে ইটের মতো যদি এসে পড়ে যেরকম একটা সাউন্ড হয়, ওরকম একটা সাউন্ড হয়েছিল। তো ওর সাথে সাথে ও জেগে গেল। জেগে যাওয়ার পরে মানে কপি বলে বা কেরোসিনের তৈরি কপিতে সে আগুন দেয়। আগুন দেওয়ার পরে দেখলো সাথে সাথে আরো কয়েকটা এরকম ভাবে পড়লো এবং ছায়াতে মুভ করতে শুরু করলো, হাঁটার মধ্যে চেপ ফেললে যেরকম এরকম ভাবে। তো বুঝতে পারছে যে আজকে যেহেতু আমি একা, বাজে কিছু আমার সাথে ঘটতে যাচ্ছে। তো সেজন্য সে চিন্তা করলো আমার মনে হয় এখন বাড়িতে চলে যাওয়াই ভালো হয়, বা এখান থেকে সরে পড়ে আমার জন্য ভালো হবে। তো ওই সময়টাতে সে কি করলো, মানে যখন দেখতে পারলো, মানে সে অনুভব করতে পারলো যে এই মুভমেন্টের ব্যাপারটা অনেক বেড়ে গেল, অনেকগুলো একসাথে দৌড়াদৌড়ি শুরু করলো। টিনের তৈরি একটা ছায়ার উপর যখন মানুষ দৌড়াদৌড়ি শুরু করে, একটা বিশাল একটা আওয়াজ হওয়ার কথা, অনেক যদি একসাথে হয় এরকম কিছু একটা। তো ও সিদ্ধান্ত নিল যে আর থাকবে না, নৌকা থেকে বেরিয়ে পড়লো। বেরিয়ে পড়ার পরে কৌতূহলবশতই ও পেছনে তাকাইলো যে আসলে মানে টিনের উপরে যে টিনের ছায়াটা ছিল ওটার উপরে আসলে কিছু ছিল কিনা। তো ও যখন তাকাইলো, ও দেখতে পেলো যে নৌকার ঠিক পেছনে মানে মাঝে যেখানে বসে বইটা ধরে বা নৌকা নিয়ন্ত্রণ করে, এটার জন্য আলাদা একটু আসনের ব্যবস্থা করা হয়। ওই আসনের মধ্যে একটা কাক বসে আছে, দাঁড় কাক পূর্ণিমা রাত ছিল, সবকিছু দেখা যাচ্ছিল মোটামুটি। দাঁড় কাক ছিল, কাকের পাশে একটা মানে কুকুরও বসে আছে। তো ও দেখি ব্যাপারটা আসলে ভীষণভাবে ভয় পেয়ে যায় যে এটা তো হতেই পারে না, এত রাত্রেবেলা কুকুর আবার ওখানে কিভাবে উঠে, ওঠার তো কথা না, নৌকা মধ্যে আবার কুকুর আবার ছায়ার উপরে উঠে যাবে। তো ও আর ওইদিকে না চিন্তা করে, ও চিন্তা করে আমাকে এখনই বাড়িতে চলে যেতে হবে। আর যার ধরুন সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তো রওনা দেওয়ার পরে সেটা হলো সামনে আপনার স্মৃতিসৌধটা ক্রস করতে পারে। স্মৃতিসৌধটা এখানে 3 রাস্তার একটা মোড়, এখানে মোড়েই মূলত স্মৃতিসৌধটা। তো ও স্মৃতিসৌধের দিকে যখন ওর চোখ পড়লো, দেখতে পেলো যে
স্মৃতিসৌধের মধ্যে উৎপেতে আছে আরো অনেকটি, মানে কি ধরনের একটা অদ্ভুত টাইপের শীত, মানে উৎপেতে আছে, যেমন 70 জন অপেক্ষা করতেছে তারা। তো ও দেখে আরো মানে ভীষণ ভয় পেয়ে গেল, ছুরিটা হাতে নিয়ে ও মানে আগুন জ্বালাতে চাইছিল কপিতে, বাট হাতের কাঁপার জন্য মানে ও আগুনটা জ্বালাতে পারে না, গ্যাসের সাথে ঘষা দিতে পারে নাই, ও যেটা বললো পরে। তারপরে আর ওই দিকে নাই কেউ আছে, ছুরিটা হাতে নিয়ে ছুরি মানে ছোড়া দূর কালাম যা পারে সেটা সে করতে শুরু করলো, মুভ করতেছে। যখন সে মুভ করতে থাকে স্মৃতিসৌধ থেকে মানে ওইগুলো নামে রাস্তার মধ্যে পজিশন নিচ্ছে, এরকম একটা অবস্থা। আর পেছন থেকেও ওইগুলো হাসতে শুরু করছে, যে নৌকার ছায়ার মধ্যে মানে বইটা যেখানে ধরে বসে যেগুলো ছিল। তো সে বুঝতে পারলো দুদিকে বিপদ। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটা হইলো যে আমাদের গ্রাম্য এলাকায় একটা কথা প্রচলন আছে, যখন মানুষ কোনো বিপদে পড়ে, আমাদের গ্রামটাতে মূলত যখন মানুষ কোনো বিপদে পড়ে তখন তার সঙ্গে যখন কোনো খালি কিছু আসবে, ধরেন খালি কলস নিয়ে কেউ গেল কিংবা খালি গাড়ি বা এই জাতীয় কিছু খালি কোনো কিছু দেখলে তখন মানুষ ধরে নিতে হয় যে আমার বিপদটা আরো কঠিন হচ্ছে বা অনেক ঘনীভূত হচ্ছে। তো যখন ও দেখতে পেলো যে মসজিদের ঠিক কর্নার থেকে একটা লোক একটা ভ্যান নিয়ে আসছে, ভ্যানে কিচ্ছু নেই, তখন সে বুঝে গেল যে আজকে আমার আসলে খুব খারাপ কিছু আমার সাথে ঘটতে যাচ্ছে। তো সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো, যখন ও ছোড়া পড়তেছিল ও মানে কাঁপতেছিল এবং উৎপ্লাব ছিল অনেকটা, মানে ছোড়াটা ঠিকভাবে পড়তে পারছিল না ভয়ের ছুটে। তো ও ছোড়া পড়তেছে আর মানে মানে আল্লাহকে ডাকতেছে আর সামনের দিকে হাঁটতেছে। তো সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো সেটা হলো ও যখন সামনের দিকে হাঁটতেছিল, ওর সামনে যেগুলো উৎপত্তি ছিল ওরাও ঠিক পুকুরটাতে চলে যাচ্ছে, রাস্তাটা একটা করছে, মোটামুটি পরে যখন রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় ও হাঁটতেছে। যখন মসজিদের কাছাকাছি ছিল, যে মসজিদের কাছে পেছনে দুটো রেন্টি গাছ ছিল অনেক বড়, ওই রেন্টি গাছ দুইটাতে বসে আছে, যে দেখা যাচ্ছে যে দুইজন হুজুর টাইপের, খুব ছোট দেখা যাচ্ছে কিন্তু হুজুর পাঞ্জাবি পাজামা পরা, তারা এক হাত দিয়ে ডাল ধরে আর বলতেছে হাত দিয়ে সেটা করছে, মানে তাড়াতাড়ি যায় এরকম একটা ইশারার মতো আর কি, যেরকমটা হয়। তো ও ওইখান থেকে দৌড় শুরু করে আমাদের বাড়ি ক্রস করে, আমাদের বাড়িটা ক্রস করে যেতে পারে না, ওর বাড়ি আমাদের বাড়ি পরেই, ওখানে পড়ে যায় চিল্লার মেরে। তখন আমরা সবাই দৌড়াদৌড়ি করে যাই, মানে সজাগ যারা হয়েছিল আমরা সবাই দৌড়াদৌড়ি করে গিয়ে দেখি ওর অবস্থা, ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তারপর বাড়িতে আনার পরে প্রায় অনেকটা তুতলামি শুরু করে দেয়, এরপর থেকে অনেকদিন তুতলামি করে, তো অনেক মানে পাইন টাইন দেওয়ার পরে অনেক কিছু করার পরে ও সুস্থ হয়। এখন ও মালয়েশিয়াতে আছে। আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা এবং যারা এখনো পর্যন্ত জেগে আছেন এবং শুনছেন আমাদের এই এপিসোডটি, তাদেরকে অনেক 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 ধন্যবাদ, সেই সাথে অনেক 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 কৃতজ্ঞতা। আমরা চলে যাবো সরাসরি ঘটনায়। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আরো একজন অতিথি এবং তার ঘটনার সময় আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। দিস ইজ পলাশ শাহ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। তো আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা লিলিনের সাথে ঘটে। I used to teach him. As a student, he was very. আমরা বাংলাতে শুনি না। তো দেখা যাচ্ছে যে বাট এখন সে একেবারে উন্মাদ এবং পড়াশোনায় একবারে মনোযোগ নেই এবং দেখা যাচ্ছে যে তাকে নিয়ে তার বাবা অনেক চিন্তা, তাকে অনেক অনেক ট্রিটমেন্ট করা হয় কিন্তু কোনোদিন কেউ করে না। তো কি কারণে এই ঘটনা এসব ওর এটা হলো সেটা, তো 2010-11 সালে থেকে ঘটনাটা ঘটে এবং ও ধানমন্ডিতে থাকে। সবকিছু ভালোভাবে চলছিল কিন্তু এমন একটা ঘটনা ঘটে যখন বাইরে তো থেকে কোথাও থেকে আসছে না। তারপর অনেক সময় ও একা থাকা অবস্থায় মনে হতো যে ওর বাসাটাই যেন বিশাল একটা প্রান্তের মধ্যে একা বাসাটা দাঁড়িয়ে আছে। তো প্রথমে এসব বিষয় একেবারে কেয়ার করতো না। তো দিন যতই যাচ্ছিল, যখনই ও একা থাকতো তখন কিছু না কিছু এরকম। তো একদিন রাত্রে প্রচন্ড একটা মনোভাব, আর সেটা হচ্ছে ধারাবাহিক অন্য কিছু ধারাবাহিকতা ছিল যে প্রায়ই ও মানে একটা ভৌতিক স্বপ্ন দেখতো এবং এই স্বপ্নটা সবচেয়ে বেশি কমনলি দেখতো যে কোনো কিছু তাকে একটা তাড়া করতেছে এবং there was no embodiment, তার কোনো একটা রূপ ছিল না, বাট ও বুঝতে পারতো যে ওকে তাড়া করতেছে এবং তাদের মধ্যে ডিস্টেন্সটা 1 ফিট অথবা 1 ফুট 2 ফিট এরকম। তো তাকে ধরে ফেলবে এবং ও প্রচন্ড চিৎকার করে জেগে উঠতো এবং সকালে দুপুরে যখনই ও ঘুমাতো এই স্বপ্নটাই ও দেখতো আর কি।
তো এটা নিয়ে ও খুব একটা কেয়ার করে না এবং বাবা মাকে বলে না, কিন্তু একদিন রাত্রে প্রচন্ড যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে, যে ও আরো কিছু একটা ভয়ঙ্কর একটা ঘটনা দেখতেছিল, যে আরো বিভৎস একটা মুখ আসতেছে এবং এখনই ধরে ফেলবে। চিৎকার করে জেগে ওঠে এবং ও দেখতে পায় যে ওর হাতে এবং মুখে ড্রপ রক্ত জমে আছে। তো সাথে সাথে ওর বাবা মাকে জিনিসটা জানায় এবং সাথে সাথে আর কি ওনার সঙ্গে ক্লিন হয়ে আসে এবং পরে দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা চলতে থাকে। তখন ওর বাবা বাধ্য হয়ে কোনো একটা হুজুরকে ডাকায় এবং হুজুর যে রিচুয়াল গুলো ছিল সেগুলো সব পালন করে, কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে কোনো ফল হয়নি। কারণ যে ঘটনাটা এই রাত্রে ঘটলো, এক রাত্রেও 8-10 রাত্রেও মাঝরাত্রেও পর্যন্ত একটা শব্দ জেগে উঠলো এবং সেটা ছিল একটা নূপুর ধ্বনিতে একটা জেগে উঠলো এবং কে যেন অত্যন্ত সুন্দরভাবে কে যেন নূপুর বাজাচ্ছিল এবং ও তখন জেগে ওঠে এবং ও আর কি ওই শব্দের জন্য মরিয়া হয়ে ওঠে, যে তখন ওকে ওই যেখানে নূপুরের যেখান থেকে শব্দটা আসতেছে সেখান থেকে ওকে যেতেই হবে এবং ও বুঝতে পারে যে ওর বাবা মাকে যদি জিনিসটা জানায় তাহলে নিশ্চয়ই যেতে দেবে না এবং ও একাই সেখানে করলো। তখন রাত প্রায় 12টা এবং ওদের বাসাটা হচ্ছে 5 তলায় এবং বিল্ডিংটা ছিল 6 তলা। তার মানে ও যখন গেট আস্তে আস্তে খুলে যখন বাইরের দিকে যেতে লাগলো এবং ও তখন বুঝতে পারে যে এই নূপুরের ধ্বনিটা ছাদ থেকে আসতেছিল। তো যতই ও এক স্টেপ করে ছাদের দিকে উঠতেছিল ততই শব্দটা তীব্রতা হচ্ছিল এবং ও তখন ছাদে গিয়ে দেখলো যে হ্যাঁ নূপুর ওখান থেকেই বাঁচতেছে এবং অপরূপ সুন্দরী একটা মেয়ে এবং দেখা যাচ্ছে যে সুন্দর ঠিক আছে, কিন্তু তার যে শারীরিক অবয়ব সেটা আর 8-10টা সাধারণ সুন্দর মেয়ে, কারণ সে যে নূপুর বাজাচ্ছিল সেটা ছাদের উপর থেকে বাজছিল না, বরং ছাদের যে রেলিং এর পাশে যে শূন্য জায়গাটাই তার উপরে মাথার চুল মুখ সবই ছিল, কিন্তু তার নিচের অংশটা কোথায় পা কোথায় নূপুর কোথাও কিছুই ছিল না, সে নূপুর বাজাচ্ছিল। তখন সে প্রচন্ড টানে তার দিকে দৌড় দিল, কিন্তু ফরচুনেটলি সেদিন ওর বাবা মা ওর সাথে ছিল এবং বাবা মা ও প্রচন্ড দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললো এবং তারা বুঝতে পেরেছিল যে তার ছেলে ছাদে গিয়েছে। তখন তাকে প্রচন্ড দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে এবং সে কিন্তু ছাদ থেকে পড়ে যাওয়ার মুহূর্তে ছিল যে আর 1 হাত কিংবা 2 হাত এগিয়ে গেলেই সে কিন্তু ছাদ থেকে পড়ে যেত। তো তারপরে ওই দিন ওইভাবে রক্ষা পায়, কিন্তু এরপরে যে সে এখান থেকে মুক্তি পায়নি এবং যখনই সে গ্রামে বেড়াতে যেত তখন দেখা যাচ্ছে এরকম 2-3টি কাহিনীর সাথে ঘটে, কিন্তু তারপরে এই ঘটনার ফলাফলে এখন সে এখন অনেক ধন্যবাদ আপনাকে। ঘড়িতে সময় রাত 1:38। আমরা শুনছি ভূত FM এবং আমরা সরাসরি আরো একটা ঘটনায় চলে যাবো। আমাদের সাথে আরো একজন আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা চলে যাবো। আরেকবার বলতে হবে আপনার নাম। আমি মোজাম্মেল হক সোহেল বলছি, আমি পেশায় একজন ব্যাংকার। আমি যে ঘটনাটা বলবো এই ঘটনাটা ঘটেছিল আমার গ্রামের বাড়ি ভোলাতেই আমার ভোলা সদর থানার এটা হচ্ছে ইউনিয়নে ওই মুক্তবাড়ি বাড়ির দরজায় যে শতবর্ষী যে শিমুল গাছটা ওই শিমুল গাছের নিচে। আমি তখন অনেক ছোট, প্রাইমারিতে পড়ি। তো ওই সময় ওই শিমুল গাছের নিচে একটা সড়ক দুর্ঘটনা হয়েছিল। সড়ক দুর্ঘটনা একজন লোক মারা গেছে। তো বিকেলবেলা তো অ্যাক্সিডেন্টটা হয়েছে, তো সন্ধ্যায় কোনো ডিসিশন নিতে পারেনি কেউ যে লাশ কি করবে, ডিসিশন নিতে পারেনি, এই জন্য লাশটা ওইখানে ছিল। তো থানা থেকে পুলিশ এসেছে, পুলিশ ওই লাশ নিয়ে সারা রাত বসেছিল। এলাকার লোকজন রাত গভীর হওয়ার পর যার যার ঘরে চলে, শুধু 5-6 জন পুলিশ ছিল আর ওই লাশটা ছিল। রাত যখন 3:30টার মতো বাজে তখন একজন পুলিশ একটু জেগেছিল আর অন্যান্য পুলিশটা চেয়ারে বসে ঘুমায় বসছিল। তো যে পুলিশটা জাগা ছিল সেই পুলিশটা দেখলো যে ওই শিমুল গাছের উপর থেকে একটা সাদা কাপড় পরা একটা লোক অনেক বড় লম্বা একটা হাত দিয়ে ওই লাশটা উপরের দিকে উঠায় নিচ্ছে। এটা দেখেই সে জোরে চিৎকার দিয়ে সেও দৌড় দিল আর অন্যান্য পুলিশরা ঘুম থেকে উঠে তারাও দৌড় দিল। দৌড় দেওয়ার পরে ওদের চিৎকারে এলাকার সব লোকজন চলে আসছে, আসলে তারাও দেখলো, টর্চলাইট করে দেখলো লাশটা উপরে শিমুল গাছে। পরে কিছুক্ষণ পরে ফজরের আজান হয়েছে, অনেক লোকজন আসছে গ্রামের। পরে তারা অনেক বড় একটা বাঁশ দিয়ে তারপরে খুঁজে লাশটা নিচে নামাইছে। তো এই ছিল আমার ঘটনাটা। রাসেল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ছোট একটা বিরতি নিব এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে ফোন কোথাও যাবে না। স্টে টিউনড টু রেডিও 40 and don't stop the food.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 1:42 চলছে ভূত এফএম এবং আমি রাস্তালাতির সাথে আর সেই সাথে আমাদের সাথে জয়েন করছেন আরো একজন নতুন অতিথি। তার নাম জিজ্ঞেস করবো এবং তারপরে তার ঘটনায় যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন। তো এটা হচ্ছে কোটালীপাড়া জামুলিয়া গ্রাম। আর যে ফ্যামিলির সাথে ঘটনাটা ঘটে গেছে ওনার বাড়ির ঘরটা আছে। তো 2011 সালের ঘটনা। ওনাদের যে বাসাটা গ্রামের সেটা হচ্ছে একটা পুরোনো দিনের বাড়ি, যেটার ভিত্তি আছে ওটা ওই ভিত্তির উপরই বাড়িটা করছে। ওইটা ভিত্তি হচ্ছে প্রায় 200 বছরের পুরোনো বাড়িটা। তো এরকম গ্রামের সব মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতে। একদিন যার সাথে ঘটনা ঘটেছে তিনি হচ্ছে পরিমল সাহের স্ত্রী। ওনার এই পরিমল সাহের বড় মেয়ে যখন ওনাদের বাড়ি বেড়াতে আসে, পরিমল সাহের নাতিকে নিয়ে ওনার স্ত্রী ঘুমাচ্ছিল। উনি ওনার নাতিকে নিয়ে বিছানায় ঘুমাচ্ছিল একটা ঘরের ভিতরে, আর বাকি সবাই দোতলাতে। একটা পর্যায়ে রাত যখন 3টা বাজে, মেয়ে যখন পাশে বিছানায় দেখে তার মা নেই। হঠাৎ সবাই কিছুক্ষণ তো চিন্তা করে আসলে কোথায়, 2 মিনিট ওয়েট করে, কারণ বাসার ভিতরেই তাদের বাথরুম এভরিথিং আছে যাতে তার কখনো বের হতে। তো ওরকম 10-12-15 মিনিট সে আসার পর দেখে যে আসলে ব্যাপারটা কি। সবাই তখন ঘুম থেকে সবাই জেগে উঠে দেখে যে তাদের দরজা খোলা। এই এত রাতে 2টা-2:30টার সময়, এবং কোন সময় সে বের হয়ে গেছে সেটাও তারা জানে না। যথারীতি একটা হইচই করে যায়। ফলে কি হয় যে একত্রিত হয়ে যায় গ্রামের সব। ওই সময় থেকে তারা একদম সারা গ্রাম তন্ন তন্ন করে। যখন ভোর 7টা থেকে 8টা একটা গ্রামে নাড়ার পাল্লা বলা হয়, একটা মানুষ আবিষ্কার করে 9:30টার দিক তার তখন লাস্টে যখন টেনে বের করা হয় তখন দেখা যায় যে একদম সীমিত, তার হাতে একটা লাইট, মানে তখনও জ্বলন্ত অবস্থায় ছিল, একদম সারা শরীর নীল। এবং আরেকটা ব্যাপার যে তার শরীরে অনেক সোনা গয়না ছিল, কোনো সোনা গয়নার খোয়া যায়নি। যথারীতি সকালে পুলিশ আসে, তাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়, সবকিছু করা হয়। এই ঘটনাটা শীর্ষস্থানীয় পত্রিকাতে আসে, প্রথম আলো, কিন্তু আজ পর্যন্ত সেই কাহিনীর কোনো সুরা হয়নি। এটা ছিল আমার ঘটনা। কিন্তু রাসেল ভাই, আপনি যদি জিজ্ঞাসা করেন জামুলিয়া কোটালীপাড়া গ্রাম যে কোনো মানুষকে, এখনো পর্যন্ত শিক্ষিত অশিক্ষিত 90% মানুষ বলবে যে তার গলা মানে ভূতে ভাঙে রেখে গেছে। অথবা আমি গত বৃহস্পতিবার ফোন দিয়েছি কাহিনীটা একটু মানে পুরোপুরি শোনার জন্য। তখনও আমি মানে কয়েকটা ছেলের কাছে ফোন দিয়ে বলছি যে আসলে কি ঘটনাগুলো আসলে কিছু বের হয়ে আসছে। বলে না, আমরা সবাই ধারণা করছি তাকে ভূতেই মারছে। কারণ তাদের শত্রুতা বলতে কি, এখন পর্যন্ত শত্রুতা ছিল না তাদের সাথে, আর সম্পত্তি নিয়ে কোনো বিরোধ ছিল না। তারা অনেক ভদ্র একটা ফ্যামিলি। আপনি যদি রাসেল ভাই কখনো যান এই ভূতের সন্ধানে, আপনি অবশ্যই কোটালীপাড়ার জামুলা গ্রাম, বিশেষ করে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া জামুলা গ্রামটা অবশ্যই যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে।